যারে পাখি উইরা উইরা চল, আমারে তুই নে না তোদের দল। মনের কথা বন্ধুরে তুই বল, আমার চোখের পানি করে যে ছল ছল। যারে পাখি হয়ে সাক্ষী, চল না ছুঁয়ে দেই সোনার কাঠি। যারে পাখি হয়ে সাক্ষী, মনের কথা তারে বলে দেখি। শিল্পী ঝুমু খানকে আপনারা অনেকেই চেনেন। আজ আমি এসেছি অন্য একটা পরিচয়ে। তুমি প্রথম অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম লেজার ক্লিনিকের উদ্যোক্তা হিসেবে। আমার জন্ম ঢাকায় হলি ফ্যামিলি হসপিটালে 21শে সেপ্টেম্বর 1974। সো আমি আমার বাবা মার প্রথম সন্তান। যতদূর শুনেছি আমার জন্মের সময় আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন আমাকে দেখে। আমার বাবা আমার জন্য একটা জাপানি পুতুল উপহার নিয়ে এসেছিলেন। এটা আমার জীবনের প্রথম উপহার। এটা এখনও আমার কাছে আছে, খুব সুন্দর করে ফ্রেম করে রাখা। আমার বাবা উনি এ.কে.এম. জাহাঙ্গীর খান, আমার মা বদরুন নাহার খান। আমার বাবা মারা গেছেন গত বছর 15ই ফেব্রুয়ারি 2020। এটা একটা বড় লস আমার জীবনে, কারণ আমি খুব কাছ থেকে মৃত্যুকে দেখিনি, আমার পরিবারে দেখিনি। তার কিছুদিন পর আমার শাশুড়িকেও আমি হারিয়েছি। এটাও আমার জীবনের একটা বিরাট হারিয়ে যাওয়া। বড় দুটো মহিরুহ আমার জীবন থেকে চলে গেছেন। আমার প্রথম স্কুল সানবিমস আমি কিছুদিন পড়েছিলাম। তারপর আমার বাবা মা আমাকে বাংলা মিডিয়ামে নিয়ে আসেন, কো এডুকেশন স্কুল উদয়ন বিদ্যালয়। সেখানে আমি 5 পর্যন্ত পড়েছি। তারপর আমি যখন ক্লাস 6-এ উঠবো তখন আমি অগ্রণী বালিকা বিদ্যালয়ে শিফট হয়েছিলাম। এরপর 89 সালে আমার এসএসসি দেওয়া। এসএসসির পর আমি ভর্তি হয়েছিলাম হোলি ক্রস কলেজে। হোলি ক্রস কলেজ থেকে 91-এ আমি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছি এবং সবসময় ভালো রেজাল্ট করেছি। এরপর আমার লাইফের যে গোলটা সেটা ছিল মেডিকেলে পড়া। সো এটা আমার একান্ত ইচ্ছা ছিল। আমার পরিবার খুব বেশি খুশি ছিলেন না আমার এই সিদ্ধান্তে। আমার বাবা মার ইচ্ছা ছিল আমি ইংলিশে পড়ব, সাহিত্যে, ইংরেজি সাহিত্যে। আমার একটা নিউজ পেপার থাকবে, ওটার আমি এডিটর হব, এ ধরনের তাদের শখ ছিল। বাট আমার শখ ছিল মেডিকেলে পড়া। সো মোটামুটি বলতে পারেন যে আমি একটু জেদি টাইপের, যেটা মনে হয় যে আমি এটা করব আমি ওটা করি। আমার খুব দৃঢ়ভাবে আমি চেয়েছিলাম যে আমি ডাক্তার হব। আমার বাবা মা আমাকে বলেছিলেন যে ঢাকা মেডিকেল হলে তাহলে আমাকে মেডিকেলে পড়তে দেওয়া হবে। সৌভাগ্যক্রমে বাংলাদেশের শ্রেষ্ঠ মেডিকেল বিদ্যাপীঠে আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এর জন্য। তারপরে বলবো যে যেই স্বপ্ন নিয়ে আমি গিয়েছিলাম কলেজে প্রথম দিন ক্লাস করতে, আমার স্বপ্নভঙ্গ হয়েছিল। প্রথম 3টা বছর আমার খুব খারাপ লাগতো, আমার স্বপ্নের সাথে মিলতো না। বাট থার্ড ইয়ার থেকে আমি খুব এনজয় করেছি। বিশেষ করে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো, মেডিসিন, সার্জারি, এগুলো আমার খুব পছন্দ ছিল। আমার সার্জন হওয়ার ইচ্ছা ছিল, বাট পরে আমার ডার্মাটোলজিতে অনেক ঝোঁক আসে, অনেক ইচ্ছা কাজ করা শুরু করে যে ডার্মাটোলজিস্ট হওয়ার। আমরা এক বোন 2 ভাই, আমি সবার বড়। আমার 2 ভাই আছে, ওরা ব্যবসা করছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা সবাই একসাথে থাকি। আমরা একটা বাড়িতে একতলা, 2তলা, 3তলা এভাবে থাকি। আমার কিন্তু একদম কম বয়স থেকে, স্টুডেন্ট লাইফ থেকে বিয়ের আলাপ আসতো, কিন্তু আমার বাবা মা একদম এগুলো প্রথম কথায় নাকচ করে দিত। এবং এমনও হয়েছে আমার মাকে খুব এম্বারেসিং সিচুয়েশন ফেস করতে হয়েছে। এমন বলেছে যে আমি দেখব তুমি কার সাথে তোমার মেয়েকে বিয়ে দাও, তোমার মেয়েকে নিয়ে এত কেন তোমার ইয়ে।
মানে মানুষ তো এত ভালো একটা পাত্রের আলাপ আসছে, তা একটু তো শুনবে। আমার মা বলতো যে আমি চোখ বন্ধ করে যে প্রথম প্রপোজাল দিবে সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দিব, বাট সেটা হবে MBBS এর পর। সো আমার হাজব্যান্ড উনি ফার্স্ট অফিসিয়াল আলাপ দিয়েছিলেন, যে প্রায় 6 মাস উনি লেগেছিলেন পিছনে। আমি জানি না, ব্যাকগ্রাউন্ডে অনেক চেষ্টা তদবির হচ্ছিল, কিন্তু ওই যে সিভিটা এসেছিল বাসায়, আমার বাবা মা কনসিডার করছেন, অনেক সময় লেগে গেল। সেপ্টেম্বর আমার লাইফের একটা খুব ইম্পর্ট্যান্ট মান্থ, আমার জন্ম সেপ্টেম্বরে। তারপরে 2000-এর অক্টোবরে আমার আক্ত হয়ে গেল, অ্যান্ড 2001-এর জানুয়ারিতে আমার বিয়ে হলো। আমার ছেলে একজন, এলমান ফিরোজ তাহা, ও এখন ক্লাস 10-এ পড়ে। আমার যেহেতু অ্যাস্থেটিক জিনিসগুলো খুব পছন্দের, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ডার্মাটোলজিতে ক্যারিয়ার করব। সো ডার্মাটোলজিতে তারপর আমি কাজ করেছি, আমি হলি ফ্যামিলি হসপিটালে কাজ করেছি। তারপর আমার লেজার মেডিকেল এই পথ চলাটা শুরু। এছাড়াও আমি আরও পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। আমার 2012-এ আরেকটা পোস্ট গ্র্যাজুয়েশন আছে, যেটা ড্রেসডেন ইউনিভার্সিটি জার্মানি থেকে। এটা অ্যান্টি এজিং, প্রিভেন্টিভ অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিনের উপর। আমরা কিভাবে ভালো থাকব। অ্যান্টি এজিং মানে হচ্ছে যে বয়সটাকে থামিয়ে দাও, মানে বাড়তে দিব না। প্রিভেন্টিভ হচ্ছে যে ক্ষয়গুলো হচ্ছে সেগুলো হতে দিব না। আর রিজেনারেটিভ হচ্ছে যে ক্ষয়গুলো হয়েছে, যে ড্যামেজগুলো আমাদের হয়েছে, সেগুলোকে আমরা আবার রিপেয়ার করে ফেলবো। তো খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার দেখা হচ্ছে, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর। তুমি প্রথম অনুষ্ঠানে অনেক গল্প আড্ডার ফাঁকে একটা টিপসটা হলো, আমরা যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি, মেয়েরা, পরিবার এবং ক্যারিয়ার দুটার একটা সমন্বয় থাকা দরকার। মানে একটার সাথে একটার না ওতপ্রোত একটা সমন্বয় আছে, এবং এটা ইগনোর করলে না আমার মনে হয় সফল হওয়া যায় না। সো কারো কারো জার্নিটা খুব কঠিন থাকে, অনেক অনেক কঠিন থাকে। দেখা যায় যে পরিবারের মানুষগুলোর কাছ থেকে কোনো সহযোগিতাই তারা পায় না, তারা একদম একক যোদ্ধার মতো এগিয়ে যায়। তারপরও তাদেরকে যদি বোঝানো যায়, তারা যদি এই সাফল্যের রাস্তাটার একটা অংশ হয়, সত্যি এটার থেকে আসলে কোনো কিছুই আর বড় হতে পারে না। লেজার মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হয়েছিল 2004-এ 16ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবসে। ওই সময় আমরা বাড়িধারায় সহরাওয়ার্দী অ্যাভিনিউতে শুরু করেছিলাম আমাদের ক্লিনিক, এবং বাংলাদেশের প্রথম লেজার বেসড অ্যাস্থেটিক ডার্মাটোলজি ক্লিনিক ছিল লেজার মেডিকেল। পরবর্তীতে আমরা ডক্টর ঝুমু খানস লেজার মেডিকেল নামটি ধারণ করেছি, এজন্য যে দেখা গেছে যে 7 বছর পর আমাদের কম্পিটিটরসরা এসছে মার্কেটে, এবং এরপর মানুষের অনেক কনফিউশনও হয়েছে, সেই কারণেও বলতে পারেন। তো বাড়িধারা থেকে তারপর আমরা শিফট করেছিলাম গুলশান অ্যাভিনিউতে। এখনও আমরা গুলশান অ্যাভিনিউতে আছি, আর ধানমন্ডিতে আমাদের সীমান্ত স্কোয়ারে আমাদের দ্বিতীয় শাখাটি শুরু হয়েছিল।
এছাড়া আমাদের উত্তরায় আরেকটি শাখা ছিল, যেটা আমরা গত বছর 2020-তে বন্ধ করে দিয়েছি। আমরা ক্লিনিক্যাল ডার্মাটোলজির পাশাপাশি অ্যাস্থেটিক ডার্মাটোলজি প্র্যাকটিস করি। ক্লিনিকটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি আমরা, যেমন স্কিন ক্লিনিক, অ্যান্টি এজিং ক্লিনিক। অ্যান্টি এজিং সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে আচ্ছা, যেমন করে হোক বয়সের ছাপটা কমিয়ে রাখা, এটাই হচ্ছে অ্যান্টি এজিং। বাট যখন আমি প্রিভেন্টিভ রিজেনারেটিভ মেডিসিন পড়তে গেলাম, অ্যান্টি এজিং মেডিসিন সহ, আমার ধারণাটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা এখন একটা খুব আমি বলবো যে অ্যাডভান্স সাবজেক্ট, যেটাতে মানুষের ওয়েলনেস নিয়ে কাজ করা হয়। আমাদের এখানে নাম্বার 1 যে ট্রিটমেন্টটা হেয়ার রিমুভাল, এবং আপনারা দেখবেন যে কত সহজে এরকম একটা অপ্রীতিকর একটা মানে খুবই অস্বস্তিকর সমস্যা থেকে মেয়েরা কীভাবে সমাধান নিচ্ছে। আমরা আগে যখন ট্রিটমেন্ট দিতাম, আমরা শুধু লোমের ট্রিটমেন্ট করলেই আমরা ভাবতাম যে শেষ হয়ে গেল ট্রিটমেন্টটা। বাট আফটার 2013 আমরা অ্যাডিশনালি এদের হরমোনাল সাপোর্ট এবং আরও যে ট্রিটমেন্ট আনুষাঙ্গিক লাগে সেই সাপোর্টটা দেই, এবং এর জন্যই আমাদের এই পিসিওস ক্লিনিকটা আমরা সেট করেছি, যেন আন্ডার ওয়ান রুফ একজন আসলে এই সেবাগুলো একসাথে ওনারা পেয়ে যেতে পারেন। বোটক্স খুব জনপ্রিয় একটি নাম। আমরা সবসময় ভাবি যে ফিল্ম স্টাররাই মনে হয় এই ট্রিটমেন্টগুলো করে, আসলে তা না, এটা যে কেউ করতে পারে। সো বোটক্স এক ধরনের ইনজেকশন, এটার আসল নাম হচ্ছে বটুলিনাম টক্সিন। এটা মাসেলকে রিল্যাক্স করে দেয়। সো আমরা টার্গেটেড মাসেলে যখন বোটক্সটা দেই, তখন ওখান থেকে ফাইন লাইন্সগুলো গায়েব হয়ে যায়। ফাইন লাইন্স যখন চলে যায়, তখন চেহারাটাও খুব সুন্দর চকচকে এবং ইয়াং দেখায়। যারা দেখা যায় যে বছরে 2বার করে বোটক্স করে, তারা অনেক দিন তার ইয়াং লুকটা ধরে রাখতে পারে। কেউ কেউ আছে খুব অস্বস্তিকর হাত পা ঘামা, এই সমস্যায় ভোগে, যে লিখতে লিখতে খাতার পাতা ভিজে যায়, একদম পাতা ছিঁড়ে যায়। এ ধরনের ঘামের সমস্যা কিন্তু কারো কারো আছে। এটাকে আমরা বলি হাইপারহাইড্রোসিস। এটার জন্য বোটক্স সবচেয়ে ভালো এবং কার্যকরী সমাধান। খুব সহজে জাস্ট ট্রিটমেন্টটা করার পর দিনই দেখবে যে তার হাত পা, ওই যে ঘামটা, অতিরিক্ত ঘাম, এটা স্বাভাবিক হয়ে যায়। সময় হলো বিরতি নেওয়ার, আবার দেখা হচ্ছে। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম লেজার ট্রিটমেন্ট নিয়ে। আমরা যে ট্রিটমেন্টটা দেখছি এখন, এটার নাম হচ্ছে হাই এফইউ। সারা বাংলাদেশ জুড়ে হাই এফইউর একটা ক্রেজ চলছে। এটা ফেস শেপিংয়ে খুব হেল্প করে, ফ্যাট কমাতে খুব হেল্প করে। হাই এফইউর এটা হচ্ছে ফেসের ফ্যাট কমানো এবং ফেস লিফটিংয়ের একটা ভার্সন, আর বডির জন্য এটার আলাদা হ্যান্ডপিস আছে। সো যেটা বলছিলাম যে আমরা 2007 থেকে এই ট্রিটমেন্টটা শুরু করেছি, এবং আমরা দেখছি গত বছর থেকে অনেকেই ক্লেম করছেন যে তারাই প্রথম এই ট্রিটমেন্টটা বাংলাদেশে শুরু করেছে। বাট বাংলাদেশে এগুলো অনেক আগে শুরু হয়েছে। লেজারে যেই রেটা ইউজ করা হয়, এটা কিন্তু খুব পিউরিফাইড এবং খুব সেফ একটা রে। আমরা যখন এক্স রে করি, আমরা চিন্তা করি না যে এক্স রেটা কত ক্ষতিকারক হতে পারে। এক্স রে কিন্তু কার্সিনোজেনিক। সো আমরা খুব বুঝে শুনে এক্স রে করি। লেজার রে ইজ ভেরি সেফ অ্যান্ড যে কেউ করতে পারে, যে কোনো বয়সে করতে পারে। যেমন আমরা একটা জন্মদাগ, এই ট্রিটমেন্টটা আমরা কিন্তু ছোট বাচ্চাদেরও করে থাকি, আবার অনেক বড় তারাও করতে পারে। সো লেজার অ্যাকচুয়ালি মডার্ন টেকনোলজির একটা অংশ, মডার্ন মেডিকেল সায়েন্সের একটা অংশ, এবং ভেরি সেফ। আমাদের চিকিৎসাগুলো কি ব্যয়বহুল? আমি বলবো না, আমরা যথেষ্ট সাধ্যের মধ্যে রেখেছি। আমাদের ক্লায়েন্ট গ্রুপ কিন্তু সব রকমের, সব স্তরের মানুষ আসে।
লেজার মেডিকেল কিন্তু আমার আরেকটি সন্তান, বলতে গেলে ও আমার প্রথম সন্তান। সো যখন লেজার মেডিকেলটার জন্ম হলো, সেই সময়টা অনেক কঠিন সময় ছিল, বাট বয়স কম ছিল, অনেক সাহস ছিল। আর আমার ওই যে চ্যালেঞ্জ নেওয়ার একটা ব্যাপার আছে ক্যারেক্টারের মধ্যে, যে মনে হয় যে আমি ফাইট করে আমি দেখাবো যে আমি ঠিক। এটা আমার প্রত্যেক পদে পদে জীবনে এটা আমি ফেস করেছি এবং এ পর্যন্ত আমি সফলও হয়েছি। তো যখন আমরা শুরু করলাম, অনেকেই আমাদেরকে ডিসকারেজ করছিল। আমার হাজব্যান্ড তো আমার পাশে ছিলেন সব সময় এটার ব্যাপারে, কারণ একা না আসলে কিছু করা যায় না। সফল হওয়াটা, আমরা একটা মানুষকে সাফল্যের কেন্দ্রবিন্দুতে দেখি, কিন্তু তার চারপাশের ছায়াকে দেখি না। সো পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা তার ছায়া আসলে। সো আমি বলবো যে আমি খুব লাকি, আমার ছায়া সবসময় আমার পাশে ছিল। প্রতিবন্ধকতা তো আসবেই, মানুষের জীবনে আসবে, ছোট বড় অনেক রকম প্রতিবন্ধকতা আসে, আমিও ফেস করেছি। সেগুলো আমি মনে রেখেছি, কারণ মনে রাখা দরকার কারা পাশে ছিল কারা ছিল না। গানের সাথে সহচর্যতা আমার বহুদিনের। 1980 সাল বললাম যে ছোটদের অনুষ্ঠানে আমি প্রথম গান করেছিলাম। ওই সময় থেকে আমি গানও শিখেছি। আমার উস্তাদ রামগোপাল মোহান্ত, তার কাছে আমার প্রথম হাতে খড়ি, তার হাত ধরেই কিন্তু আমার টিভিতে প্রোগ্রাম করা, বেতারে গান করা, আর বিভিন্ন গানের স্কুলেও গান শেখার সৌভাগ্য হয়েছে। যেমন ছায়ানটে আমি কিছুদিন শিখেছিলাম, শিশু একাডেমিতে গান শিখেছি। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের একটা আত্মিক সৌন্দর্য আছে, পাশাপাশি আমাদের একটা স্বাভাবিক সৌন্দর্য আছে, সেটা বাহ্যিক সৌন্দর্য। একটা শ্যামবর্ণের মেয়েও অনেক সুন্দর হতে পারে, তাকে মেন্টালি পজিটিভনেস শেখাতে হবে এবং তাকে স্বনির্ভর করার, এটা একদম প্রত্যেকটা ফ্যামিলির দরকার, প্রত্যেকটা স্কুল লেভেল থেকে মেয়েগুলোকে শেখানো দরকার। আমরা তাহলে একটা নতুন বাংলাদেশ দেখব, একদম অন্যরকম। নতুনদের জন্য পরামর্শ এটাই আমি দেব যে কাজগুলো দেখতে যত সহজ, আসলে তত সহজ নয়। প্রথমত ক্লিনিক্যাল ডার্মাটোলজিটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, তারপর অ্যাস্থেটিক প্র্যাকটিস করলে সাফল্য আসবে। আজকাল অনেক ছোট ছোট কোর্স এসছে, সবাই অনেকে অ্যাভেল করছে, বাট ওই ছোট কোর্স করলে কিন্তু ক্লিনিক্যাল ডার্মাটোলজির নির্যাসটা অনুভব করা যাবে না। সো প্রথমে কাজ করতে হবে, কাজ শিখতে হবে, তাহলে কিন্তু অ্যাস্থেটিক ডার্মাটোলজি, লেজার এবং অ্যান্টি এজিং প্রিভেন্টিভ মেডিসিনে সাফল্য আসবে। একসময় শুধু মনে হতো যে এগিয়ে চলা, এগিয়ে যাব, এটাই জীবন, কিন্তু এখন মনে হয় যে মৃত্যুটাও একটা চরম সত্যি, এটা তো আসবেই। তো এটার জন্য রেডি হচ্ছি। বিশেষ করে স্পিরিচুয়ালিটি, আমি খুব বিশ্বাস করি এটা, যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদের ফেরত যেতে হবে একদিন। সুতরাং এই চিন্তাটা অনেক অনেক আসে এখন। অনেক কিছুই হয়তো স্বপ্ন দেখেছিলাম, হয়নি, আমি পাইনি, অ্যাচিভ করতে পারিনি, সেটা তো হতেই পারে, বাট সেটা নিয়ে আমি কখনো মন খারাপ করি না। আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সবসময় খুশি থাকি এবং আমি বর্তমানে বিশ্বাস করি যে এই মুহূর্তে আমি কতটা হ্যাপি, সেটা হচ্ছে আমার মানে লাইফের মেইন গোল বলতে পারেন। জীবনের একটা এন্ডিং আছে, শেষ হয়ে যাবে একটা সময়। জীবনকে অযথা জটিল করার কোনো দরকার নেই। জীবনটা বহমান, সুন্দর এবং সিম্পল রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, যেরকম ভালো আছেন সবসময় ভালো থাকবেন, সবসময় ভালো চিন্তা করবেন, পজিটিভ থাকবেন। অসুখ বিসুখ এসব তো হতেই পারে, তখনও পজিটিভ থাকবেন, পজিটিভলি স্ট্রংলি ফাইট করবেন। ইনশাল্লাহ
জীবনে সাফল্য অনিবার্য।